বিশ্বকাপের অন্যতম সফল দল হিসেবে বিবেচনা করা হয় নেদারল্যান্ডসকে। যদিও 3বার বিশ্বকাপের ফাইনাল খেলে দলটা জেতেনি একটা শিরোপাও। তবুও বাংলাদেশে এই নেদারল্যান্ডস ফ্যানদের কিন্তু কমতি নেই। সেই নেদারল্যান্ডস ফ্যানরা 2026 বিশ্বকাপ উপলক্ষে জড়ো হয়েছে এবং তাদের প্রত্যাশা এবারের বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে না থাকলেও নেদারল্যান্ডস শিরোপা জিতবে। সেই ফ্যানদের সঙ্গে আমরা কথা বলবো। এই যে বিশ্বকাপ, যেখানে নেদারল্যান্ডসকে হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছে না, সেখানে আপনাদের কি প্রত্যাশা এবার নেদারল্যান্ডস কি তাদের যে শিরোপার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা মেটাতে পারবে কিনা? দেখেন ভাই, আমরা 2010 সালে শিরোপা জেতার অনেক কাছাকাছি ছিলাম, কিন্তু জিততে পারিনি। 2014 সালে দলটা আমাদের দারুণ ছিল, এরপরে বিশ্বকাপে চান্স পাইনি। কিন্তু 2022 সালে দেখেন আমরা আর্জেন্টিনার সঙ্গে, যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সাথে আমরা পেনাল্টিতে বাদ পড়েছিলাম। তারপরেও আমরা ইউরোতে সেমিফাইনাল গেছি। মানে আমরা শিরোপা জিতা সবসময় কাছাকাছি যাই, কিন্তু জিততে পারি না। তো এবার আশা করি আমরা জিততে পারবো ইনশাল্লাহ। আপনারা তো অনেক পুরনো নেদারল্যান্ডস ফ্যান, সেই নেদারল্যান্ডসকে এতবার আসলে শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা না জিততে দেখাটা কি আক্ষেপের কিনা? অবশ্যই এটা আক্ষেপের ব্যাপার, কারণ নেদারল্যান্ডসের শিরোপা পাওয়ার যোগ্য একটি ফুটবল টিম। আমরা এখানে উপস্থিত সবাই বাংলাদেশি, সবাই নেদারল্যান্ডস ফুটবল টিমকে পছন্দ করি। আমরা সবাই টোটাল ফুটবলকে পছন্দ করি। আমি বিশেষ করে সব সময় নেদারল্যান্ড ফুটবলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানির এই যে শেকল থেকে বের হয়ে নেদারল্যান্ডসের সমর্থন করাটা আসলে আপনারা কিভাবে এলেন এই নেদারল্যান্ডস ফ্যানে? বিষয়টা হচ্ছে যারা ফুটবলকে ভালোবাসে, টোটাল ফুটবলকে ভালোবাসে, জোয়েন ক্রুইফ টোটাল ফুটবলকে মূলত যারা ভালোবাসে, ফুটবলকে যারা ভালোবাসে। দেখেন, আমার বাবা কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু কখনো দেখা যাচ্ছে সাপ্রেস করে ফ্যামিলিতে যে তুমি আর্জেন্টিনার সাপোর্টার হও, কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে। আমি সবসময় সেই 90s-এর সময় থেকে খেলা দেখি। আমি 90s কিড। তো সেই নেদারল্যান্ডের ভিউ কার্ড রাটগুলিট থেকে আমি শুরু করি। এরপর মার্কো ভারবাস্তেন বলেন, আরিয়ান রোবেনরা বলেন, 19-এ ডেনিশ বারক্যাম্পরা বলেন, সবসময় আমি খেলা দেখেছি। ভ্যান পার্সি, রবিন ভ্যান পার্সি অসাধারণ। মানে ফুটবলকে দেখতে, টোটাল ফুটবল আজকে সবাই লাতিন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, হ্যাঁ, ইউরোপের যে একসময় পাওয়ার ফুটবল ছিল, সে পাওয়ার ফুটবল কিন্তু খেলে না, সবাই এখন টোটাল ফুটবল খেলে। অথচ এটা একটু আনফর্চুনেট যে ইনশাল্লাহ হোপসো সবসময় ফেভারিট টিম কখনো বিশ্বকাপ পায় না, আন্ডারডগরাই সবসময় বিশ্বকাপ পায়। গতবার আর্জেন্টিনা দেখেন প্রথম ম্যাচে সৌদির সাথে হেরেছে 2-1 গোলে, তারপরে কিন্তু জিতেছে। তখন আর্জেন্টিনার বিষয়টা আসলো, তখন আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। দেখেন, মেসি ওই ম্যাচে একটা হ্যান্ডবল করেছিল, কিন্তু রেফারি কোনো কাট দেয়নি। আসলে কেন দেয়নি এটা তো আমরা জানি না, কিন্তু দেওয়াটা হয়তো উচিত ছিল। এটা একটু বিতর্কিত সিদ্ধান্ত লেগেছে আমাদের কাছে ব্যক্তিগতভাবে। তাছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ না আমাদের কোনো সমস্যা নেই। নেদারল্যান্ডসের এবারে বিশ্বকাপ যাত্রাটা কিভাবে দেখছেন? ফার্স্ট ম্যাচে আসলে আমাদের জিতার আমরা খুব কাছাকাছি ছিলাম, কিন্তু কোচের এই একটুখানি হাফ টাইমের পর ভুল সাবস্টিটিউশনের কারণে আর কিছু পজিশন মতো প্লেয়ার ঠিক না খেলতে পারার কারণে আর কি মানে শেষ পর্যন্ত লিডটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। কিন্তু জাপান মোটামুটি অনেক শক্তিশালী দল প্রতিপক্ষ হিসেবে, কিন্তু সেখানেও আমরা যেভাবে চেষ্টা করেছি, ইনশাল্লাহ বাকি 2টা ম্যাচ যদি ভালো করতে পারি, আমরা আশা করি নকআউট স্টেজে ভালো করতে পারবো। মেম্ফিস ডিপাইকে কি আপনারা শুরুর একাদশে দেখতে চেয়েছিলেন কিনা? না, আমরা মেম্ফিস ডিপাইকে সত্য কথা আমরা শুরু একাদশে দেখতে চাইনি, কারণ তার যে বর্তমান ফিটনেস সেটি আসলে 15 মিনিটের বেশি খেলার উপযোগী আমরা মনে করছি না। আমাদের ক্ষেত্রে ওয়েঘস্টকে আমরা চাচ্ছি স্টার্টিং 11-এ, কারণ নেদারল্যান্ডের ম্যাক্সিমাম অ্যাটাকগুলো উইং ভিত্তিক হয়, বিশেষ করে কোডি গাকপোর মাধ্যমেই কিন্তু অ্যাটাকগুলো জেনারেট হয়, সামারভিলের থ্রু পাসের মাধ্যমে এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের যে মাইনাসগুলো, এগুলোর থেকেই কিন্তু অ্যাটাকগুলো হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে উইং ভিত্তিক প্লে যখন হবে, তখন ওয়েঘস্টের হাইটটা এবং তার যে হেড নেওয়ার দক্ষতা, এটা অনেক বেশি কাজে লাগবে বলে আমরা মনে করছি। টিম্বারের ইনজুরিটা আমাদের একটু ভোগাচ্ছে ডিফেন্সে। টিম্বার অবশ্যই ওর খুব আমরা মিস করেছি, এবং এটাকে জ্যাবি সিমন্সের যে আমরা যে মিস করছি তাকে ইনজুরির কারণে, এইটা আমাদের আসলে বিশাল বড় ভোগাচ্ছে। তবে সামারভিল লাস্টের দিকে যে ঝলকটা দেখালেন এবং গোলটা করলেন, এটা যদি উনি সামারভিল যদি কনফিডেন্টলি বাকি ম্যাচগুলো তো সে নিজের পুরা ফুল ট্যালেন্ট নিয়ে এভাবে ঝলক দেখাতে পারে, এবং কোডি গাকপো তার যে আসল যে ঝলকটা যেটা আগের বিশ্বকাপে দেখেছিল, সেটা যদি দেখাতে পারে, আমাদের 2 উইঙ্গার দিয়ে ইনশাল্লাহ আমাদের স্ট্রাইকারের গ্যাপটা কাভার হয়ে যাবে আশা করছি আমি। আমার শুরুটা হচ্ছে 1988-এ ইউরো দেখে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ডস। তখন ভ্যান বাস্তেন, রুডগুলিট, ফ্র্যাঙ্ক রাইকার্ড, কোম্যান, আমার অনেকের কথাই তখন মনে আছে। রোনাল্ড কোমান তো এখন কোচ। তো তাদেরকে দেখেই তো রুডগুলিট আমার একেবারে ছোটোবেলার আইডল ছিল আর কি, একেবারেই আইডল ছিল তখন থেকে। বাংলাদেশে 2 দল বা 3 দলের সমর্থন বেশি দেখা যায়, সেখানে আসলে নেদারল্যান্ডসের হেরিটেজটা অনেকেই জানে না। আপনার কি বলার থাকবে আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে তো রুটগুলিটের খেলা দেখে হল্যান্ডকে সমর্থন দিতাম, পরবর্তীতে হল্যান্ড থেকে তো এখন আপনার এই নেদারল্যান্ড হয়েছে। তো এখনও নেদারল্যান্ডে অনেক সাপোর্টার আছে, কিন্তু ওইভাবে নেই। হ্যাঁ, আবার নতুন প্রজন্ম আসতেছে। আমরা মনে করি এইবার অনেক সাপোর্টার বেরোবে, আর এই ব্রাজিল আর্জেন্টিনা এই একটা ঝড়, এই ঝড় থাকবে না।
এই আর একটা বা এবারই আমার মনে হয় অনেকটা ঝরে যাবে। আশা করি আমাদের মতো দল নেদারল্যান্ড একটা ফর্মে আসবে ইনশাল্লাহ। এবারের আপনাদের এক্সপেকটেশন কি থাকবে ওয়ার্ল্ড কাপ নিয়ে, কতদূর পর্যন্ত যাবে নেদারল্যান্ড? না, অবশ্যই আমরা ফাইনালের স্বপ্ন দেখছি। আর আমরা দীর্ঘদিনের আমাদের একটা প্রত্যাশা নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে, এবং আমরা কিন্তু লাস্ট 3 বার আমরা সেই পথে হেঁটেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো আমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। তবে এবার আমাদের যে ফ্যান বেস, আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি যে নেদারল্যান্ডস এবার চ্যাম্পিয়ন হবে এবং এর কোনো বিকল্প নেই, এবং প্রত্যেকটি ম্যাচ আমরা সামনে এবং দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে খেলবে নেদারল্যান্ডস, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। কথা বলছিলাম নেদারল্যান্ডসের সমর্থকদের সঙ্গে, তারা বলছিলেন যে এই দলটা সবচেয়ে বেশি আনফরচুনেট এবং এই আনফরচুনেট তকমাটা এবার তারা ঘুচিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।